ওয়েলকাম এভরিওয়ান। পিএস সাকসেস পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওটি মূলত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যারা ইতিহাস অনার্স নিয়ে বর্তমান থার্ড সেমিস্টারে পড়ছো, মূলত তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ইতিহাস অনার্স থার্ড সেমিস্টারের CC7 এই পেপারের ওপর কতকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, যেগুলো ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে আসার সম্ভাবনা প্রবল। কাজে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো। আজকের এই ভিডিওতে 10, 5 এবং 2 তিন ধরনেরই প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের খুবই কাজে আসবে। তোমরা জানো CC7 এই পেপারটি হচ্ছে আকবরের উপর, আকবর অ্যান্ড দ্য মেকিং অফ মুঘল ইন্ডিয়া। এই পেপারটি রয়েছে CC7-এ। প্রথমে আমরা 10 নম্বরের প্রশ্ন দেখে নিব, তারপরে 5, 2 সব প্রশ্ন নিয়ে আলোচনা করব। 10 নম্বরে যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্স, সেগুলোর মধ্যে অন্যতম হলো প্রথম, দিন ই ইলাহির প্রধান বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। পাঠ প্রশ্ন, তুমি কি মনে করো যে আকবরের ধর্মনীতি রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত ছিল? ভীষণ ইম্পর্টেন্ট, এই প্রশ্নটি ভীষণ ইম্পর্টেন্ট, এইবারে পরীক্ষাতে আসার সম্ভাবনা প্রবল। অথবা আকবরের অনুসৃত ধর্মনীতির পর্যালোচনা করো। দুটি প্রশ্নের উত্তর কিন্তু একই, যেভাবেই আসুক না কেন তোমরা যেন লিখতে পারো, সেই মতো করে তোমরা কিন্তু তৈরি হয়ে যাও। ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্নটি এবারে আসার। 2 নম্বর প্রশ্ন হলো, আকবর কেন মনসবদারি প্রথা প্রবর্তন করেছিলেন? পাঠ প্রশ্ন, এই প্রথা তাঁর লক্ষ্য কতদূর সফল করেছিল? এই প্রশ্নটিও ভীষণ ইম্পর্টেন্ট মনসবদারি প্রথা। অথবা দিয়ে প্রশ্ন আসে, আকবরের মনসবদারি নীতির সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা দিয়ে প্রশ্ন আসে, আকবরের মনসবদারি নীতির প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। এই তিনটি প্রশ্নের উত্তর কিন্তু এক। এই প্রশ্নটিও গুরুত্ব সহকারে তোমরা কিন্তু পড়ে যাবে। দিনী ইলাহি এবং মনসবদারি প্রথা দুটোই ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে 3 নম্বর প্রশ্ন হলো, মুঘল যুগের ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ উপাদানগুলি সংক্ষেপে লেখো। এই প্রশ্নটি ঘুরিয়ে আবার আসে, আকবরের সময়কালের ইতিহাস জানার জন্য গুরুত্বপূর্ণ উপাদানগুলো কী কী তার সংক্ষেপে আলোচনা করো। এরকমও কিন্তু আসে, তোমরা এমনভাবে পড়ে যাবে, যদি মুঘল যুগের ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ উপাদান আসে তাও যেন লিখতে পারো, আবার আকবরের সময়কালের গুরুত্বপূর্ণ উপাদানগুলি সম্পর্কে সংক্ষেপে লেখো, এলেও যেন লিখতে পারো। এই প্রশ্নটিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন হলো, আকবর কর্তৃক উত্তর, মধ্য ও দক্ষিণ ভারত বিজয়ের বিবরণ দাও। এই প্রশ্নটিও ইম্পর্টেন্স। এটি কখনো কখনো উত্তর দক্ষিণ আসে, আবার উত্তর মধ্য আসে, মধ্য দক্ষিণ আসে। শুধু এক একটা পার্টে হয়তো চলে আসতে পারে, আকবরের দক্ষিণ ভারত বিজয়ের বিবরণ দাও, উত্তর মধ্য ভারতের বিজয়ের বিবরণ দাও। তো এই তিনটি বিজয় পড়ে নিবে, যাতে করে পরীক্ষার হলে তোমাদের সমস্যায় না পড়তে হয়। গুজরাট বিজয় আসতে পারে। 5 নম্বর প্রশ্ন হলো, পানিপথের প্রথম ও দ্বিতীয় যুদ্ধের পটভূমি সহ গুরুত্ব আলোচনা করো। শুধু প্রথম যুদ্ধ হিসেবেও আসতে পারে 5 নম্বরের, আবার দ্বিতীয় যুদ্ধ পানিপথের 5 নম্বরে আসতে পারে, আবার একসাথে 10-এ কিন্তু আসতে পারে। তো ভালো করে এই প্রশ্নটা কিন্তু পড়ে যেও। এরপরে যে প্রশ্নগুলো দিয়েছি 10 নম্বরের, এই প্রশ্নগুলো তোমাদের যে সিলেবাস রয়েছে আকবরের ওপর, তার উপরে কিন্তু নয়। আকবর শুরু করার আগে যে পার্টটা মুঘল যুগের রয়েছে, বাবর, হুমায়ুন, শেরশাহ, তার উপর থেকে প্রশ্নগুলো দিয়েছি। কেননা ইউনিভার্সিটি প্রিভিয়াস প্রশ্ন তোমরা যদি দেখে থাকো, ওই পার্ট থেকে কিন্তু প্রশ্ন দিয়েছিল, তাই আমি দিয়ে রেখেছি। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো দেখে যেও, তা না হলে কিন্তু যদি প্রশ্ন পরীক্ষাতে চলে আসে তোমরা করতে পারবে না, শুধু সিলেবাসটা যদি দেখে চলে যাও। সেই জন্য আমি, যাতে কোনো রকম অসুবিধাই না পড়তে হয়, তার জন্য দিয়ে রেখেছি। 6 নম্বর প্রশ্ন হলো, তুমি কি মনে করো যে বাবর ভাগ্যানিশী সৈনিক ছিলেন কিন্তু সাম্রাজ্যের স্থপয়িতা ছিলেন না? অথবা দিয়ে প্রশ্ন পড়ে, বাবরের সামরিক কৃতিত্ব আলোচনা করো। অথবা দিয়ে প্রশ্ন পড়ে, তুমি কি বাবরকে মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা মনে করো? এই তিনটি প্রশ্নের উত্তর কিন্তু এক, যেভাবেই আসুক তোমরা যেন লিখতে পারো। এই উত্তর তিনটি প্রশ্নের কিন্তু একই হবে। 7 নম্বর প্রশ্ন হলো, হুমায়ুনের ব্যর্থতা বা পতনের কারণগুলি ব্যাখ্যা করো। এই প্রশ্নটি 1 বছর দিয়েছিল, তাই আমি দিয়ে রেখেছি। 8 নম্বর প্রশ্ন হলো, শেরশাহ ছিলেন একজন সংস্কারক কিন্তু প্রবর্তক নন, আলোচনা করো। বা শেরশাহের সংস্কার হিসেবেও আসতে পারে। এই প্রশ্নটিও 1 বছর এসেছিল, তাই দিয়ে রেখেছি। ইম্পর্টেন্স প্রশ্ন। আমি 10 নম্বরের 8খানা প্রশ্ন দিয়েছি, এই 8খানা প্রশ্নের মধ্যেই তোমরা দুটো কমন পেয়ে যাবে। সবকটি প্রশ্ন কিন্তু পড়ে যেও, বিশেষ করে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন প্রথমের যে তিনটি, সেই তিনটি প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে আমরা 5 নম্বরের প্রশ্ন দেখে নিব, কী কী প্রশ্ন হতে পারে 5 নম্বরের। 5 নম্বরের প্রথম প্রশ্ন হলো, আকবরের রাজপুত নীতি সম্পর্কে সংক্ষেপে লেখো।
2 নম্বর প্রশ্ন হলো আকবরের শাসনকালে মুঘল সাম্রাজ্যের ভূমি রাজস্ব প্রশাসন ব্যবস্থার বর্ণনা দাও। 3 নম্বর প্রশ্ন হলো মুঘল যুগে জমিদার শ্রেণীর বিস্তার ও কৃষক বিদ্রোহ সম্পর্কে একটি সংক্ষিপ্ত প্রবন্ধ লেখো। এই প্রশ্নটি শুধু জমিদার শ্রেণীর বিস্তার আসে, আবার কৃষক বিদ্রোহ আলাদা করে আসে। তোমরা আবার একসাথেও প্রশ্ন পড়ে, তো যেভাবেই আসুক না কেন যেন লিখতে পারো, সেইভাবে তোমরা তৈরি হয়ে যাও। 4 নম্বর প্রশ্ন হলো মুঘল স্থাপত্যের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন হলো জায়গিরদারি প্রথার সংকট কিভাবে ঘনীভূত হয়েছিল, পাঠ প্রশ্ন, ইহা কি এড়ানো সম্ভব ছিল। 6 নম্বর প্রশ্ন হলো তোমার আলোচ্য সময়ে মহাসাগরীয় বাণিজ্যে বণিকদের ভূমিকা আলোচনা করো। তোমার আলোচ্য সময় বলতে এখানে আকবরের সময়কালের কথা, এইভাবে কিন্তু প্রশ্ন আসে। 7 নম্বর প্রশ্ন হলো মনসবদারি প্রথা ও জায়গিরদারি ব্যবস্থার মধ্যে পার্থক্য নিরূপণ করো। 8 নম্বর প্রশ্ন হলো দ্বিতীয় পানিপথের যুদ্ধের পটভূমি ও তাৎপর্য আলোচনা করো। এটি শুধু তাৎপর্যও আসতে পারে, আবার শুধু পটভূমিও আসতে পারে। 9 নম্বর প্রশ্ন হলো মাদাত ই মাস টিকা লেখো। 10 নম্বর প্রশ্ন হলো টিকা লেখো সুল ই কুল এর বৈশিষ্ট্য হিসেবে আসতে পারে, বা টিকা লিখো আসতে পারে। 11 নম্বর প্রশ্ন হলো মুঘল যুগে সেচ ব্যবস্থা ও কৃষি প্রযুক্তি সম্বন্ধে প্রবন্ধ লেখো। 12 নম্বর প্রশ্ন হলো বদায়ুনি কেন আকবরের সমালোচনা করেন। 13 নম্বর প্রশ্ন হলো জাপ্তি ব্যবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 14 নম্বর প্রশ্ন হলো টিকা লেখো আবুল ফজল ও বৈরাম খাঁ। আমি 5 নম্বরের এই 14খানা প্রশ্ন দিয়েছি, আশা করি এর মধ্যেই তোমরা কিন্তু সবকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। কাজে প্রত্যেকটি প্রশ্ন তোমরা কিন্তু দায়িত্ব সহকারে অবশ্যই পড়ে যেও। এরপরে আমরা দেখে নিব 2 নম্বরের কী কী প্রশ্ন হতে পারে। 2 নম্বরের প্রথম প্রশ্ন হলো পানিপথের প্রথম যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল। 2 নম্বর প্রশ্ন হলো পানিপথের প্রথম যুদ্ধে বাবরের সাফল্যের কারণ কি। 3 নম্বর প্রশ্ন হলো কবে ও কাদের মধ্যে খানুয়ার যুদ্ধ সংঘটিত হয়। 4 নম্বর প্রশ্ন হলো খানুয়ার যুদ্ধের ঐতিহাসিক গুরুত্ব উল্লেখ করো। 5 নম্বর প্রশ্ন হলো বাবরের আত্মজীবনীর নাম কি, পাঠ প্রশ্ন, এটি কোন ভাষায় রচিত। 6 নম্বর প্রশ্ন হলো চৌসার যুদ্ধের তাৎপর্য কি ছিল। 7 নম্বর প্রশ্ন বিল্লগ্রামের বা কনৌজের যুদ্ধের তাৎপর্য কি। 8 নম্বর প্রশ্ন হলো পাট্টা ও কবলিয়ত কি। 9 নম্বর প্রশ্ন হলো শেরশাহকে কি আকবরের পূর্বসূরি বলা যায়। 10 নম্বর প্রশ্ন হলো দ্বিতীয় পানিপথের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল। 11 নম্বর প্রশ্ন হলো পানিপথের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব কি ছিল। 12 নম্বর প্রশ্ন হলো হিমু কে ছিলেন, তিনি বিখ্যাত কেন। 13 নম্বর প্রশ্ন হলো বৈরাম খাঁ কে ছিলেন। 14 নম্বর প্রশ্ন হলো আকবরের শাসনকালে অন্তপুরিকা শাসন কি। 15 নম্বর প্রশ্ন হলো আকবরের রাজপুত নীতির উদ্দেশ্য কি ছিল। 16 নম্বর প্রশ্ন হলো হলদিঘাটের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়। 17 নম্বর প্রশ্ন হলো আকবরের গুজরাট অভিযানের কারণ কি। 18 নম্বর প্রশ্ন হলো আকবরের বাংলা বিজয় বর্ণনা করো। 19 নম্বর প্রশ্ন হলো 12 ভূঁইয়া কারা। 20 নম্বর প্রশ্ন হলো রানী দুর্গাবতী কে ছিলেন। 21 নম্বর প্রশ্ন হলো আবুল ফজলের দুটি গ্রন্থের নাম লেখো। 22 নম্বর প্রশ্ন হলো তানসেন কে ছিলেন। 23 নম্বর প্রশ্ন হলো আকবরের সভার নবরত্ন কারা। 24 নম্বর প্রশ্ন হলো মুঘল প্রশাসনে মীর বক্সির ভূমিকা কি। 25 নম্বর প্রশ্ন হলো মুঘল প্রশাসনে মুহতাসিব কি। 26 নম্বর প্রশ্ন হলো ক্রোড়ি কাদের বলা হতো, পাঠ প্রশ্ন, তাদের কাজ কি। 27 নম্বর প্রশ্ন হলো মনসবদারি ব্যবস্থা বলতে কি বোঝো। 28 নম্বর প্রশ্ন হলো জায়গিরদারি ব্যবস্থা কি। 29 নম্বর প্রশ্ন হলো তঙ্কা জায়গির ও ওয়াতেন জায়গির কি। 30 নম্বর প্রশ্ন হলো জাট ও সোয়ার কি। 31 নম্বর প্রশ্ন হলো জাপ্তি ব্যবস্থা কি। 32 নম্বর প্রশ্ন হলো টডরমল বিখ্যাত কেন।
33 নম্বর প্রশ্ন হলো গোল্লা বক্স ব্যবস্থা কি? এটা আকার হবে গোল্লা বক্স। 34 নম্বর প্রশ্ন হলো নাসক ব্যবস্থা কি? 35 নম্বর প্রশ্ন হলো আকবর কবে ইবাদতখানা প্রতিষ্ঠা করেন এবং কেন? 36 নম্বর প্রশ্ন হলো মহাজার নামা বা অভ্রান্ত কর্তৃত্বের ঘোষণা বলতে কি বোঝো? 37 নম্বর প্রশ্ন হলো দিন ই ইলাহি বলতে কি বোঝায়? পাঠ প্রশ্ন, কে এর প্রবর্তন করেন? 38 নম্বর প্রশ্ন হলো আকবর কি ইসলাম ধর্ম ত্যাগ করেছিলেন? 39 নম্বর প্রশ্ন হলো সুলি কুল কি? 40 নম্বর প্রশ্ন হলো বদায়ুনি কে ছিলেন? আমি 2 নম্বরের সাজেশন হিসেবে এই 40টি দাগ দিয়ে রেখেছি। আশা করি এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে 10টি প্রশ্ন। কাজে প্রত্যেকটি প্রশ্ন তোমরা দায়িত্ব সহকারে পড়ে যেও। তোমাদের কারোর যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাও। আমি চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। ফাইনাল পরীক্ষাকে আর বেশি দিন সময় নেই, কাজে তোমরা দায়িত্ব সহকারে সিরিয়াস হয়ে পড়তে শুরু করে দাও। সবাইকে পিএস সাকসেস পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো।